এরিক রাইস তার অনুভব ও অভিজ্ঞতার আধারে দ্য লিন স্টার্টআপ বইটি লিখেছিলেন। এই বই সবাইকে একজন ব্যবসায়ী হওয়ার রাস্তা দেখায়। এই বইয়ের মধ্যে এমন ধরনের নলেজ আছে যার মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো প্রোডাক্ট নিয়ে একটা বড় কোম্পানি গঠন করতে পারে। এরিক রাইস বলেছেন, যদি কোনো ব্যক্তি তার অতীতের ভুল পর্যবেক্ষণ না করতে পারে, তার মানে হলো সে ভবিষ্যৎ দেখতে পায় না। এর উদাহরণ হিসেবে এমএক্স প্লেয়ারের কথা বলতে পারি, যে প্রতিনিয়ত নিজেদের আপডেট করে আজ এমএক্স প্লেয়ারের ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, আর তারা তাদের প্রিমিয়াম ভার্সনও লঞ্চ করেছে। আজকের এই এপিসোডে আমরা ইনোভেশন অ্যাকাউন্টিং সম্পর্কে জানব। বলা হয় যে যদি কোনো ব্যক্তির জীবনে কোনো লক্ষ্য না থাকে, তাহলে সে কোনো পশুর চেয়ে বেশি কিছু নয়। কারণ মানুষই মানুষের জীবনের লক্ষ্য স্থির করে। সেরকমই যদি কোনো স্টার্টআপ বা বিজনেসের জন্য করা যায়, তাহলে তার সহজ মানে হলো, যদি আপনি আপনার প্রোডাক্ট বাজারজাত করে ফেলেন, তাহলে আপনার কাছে লক্ষ্যের প্রয়োজন যে আপনি 1 বছর বা 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান। আপনার কাছে লক্ষ্যের প্রয়োজন হয় যে আপনি একটি নির্দিষ্ট সময়ে কেমন গ্রোথ করতে চান। আপনার কাছে এই পুরো সময়টার জন্য একটা রোডম্যাপের প্রয়োজন। যদি আপনার কাছে কোনো রোডম্যাপ না থাকে, তাহলে দেরি না করে দ্রুতই এটা তৈরি করা উচিত, আর দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। যদি আপনি এটা না করে থাকেন, তাহলে এরকম হতে পারে যে এখন হয়তো বাজারে আপনার চাহিদা আছে, কিন্তু এটা সত্যি যে ভবিষ্যতে আপনি হঠাৎ করেই মার্কেট থেকে হারিয়ে যেতে পারেন। লিন স্টার্টআপের অন্যান্য বিষয়গুলির মতোই ইনোভেশন অ্যাকাউন্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই এই বিষয়টি বোঝাতে এরকমভাবে বলা যেতে পারে যে নিজের অস্তিত্ব আপনার মার্কেটে সবসময় বজায় রাখার জন্য আপনার কাছে ভবিষ্যতের লক্ষ্য হওয়া উচিত। লিন স্টার্টআপের মূল বিষয় হলো নিজের প্রোডাক্ট এবং কাস্টমারের সম্পর্কে যত বেশি জানা যায়। ইনোভেশন অ্যাকাউন্টিং আপনাকে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। লক্ষ্য নির্ধারণের জন্য ইনোভেশন অ্যাকাউন্টিং 3 প্রকারভাবে কাজ করে। প্রথমত, আপনাকে রাস্তা দেখায়। এই বইয়ের মধ্যে এমন ধরনের নলেজ আছে যার মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো প্রোডাক্ট নিয়ে একটা বড় কোম্পানি গঠন করতে পারে। এরিক রাইস বলেছেন, যদি কোনো ব্যক্তি তার অতীতের ভুল পর্যবেক্ষণ না করতে পারে, তার মানে হলো সে ভবিষ্যৎ দেখতে পায় না। এর উদাহরণ হিসেবে এমএক্স প্লেয়ারের কথা বলতে পারি, যে প্রতিনিয়ত নিজেদের আপডেট করে আজ এমএক্স প্লেয়ারের ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, আর তারা তাদের প্রিমিয়াম ভার্সনও লঞ্চ করেছে। আজকের এই এপিসোডে আমরা ইনোভেশন অ্যাকাউন্টিং সম্পর্কে জানব। বলা হয় যে যদি কোনো ব্যক্তির জীবনে কোনো লক্ষ্য না থাকে, তাহলে সে কোনো পশুর চেয়ে বেশি কিছু নয়। কারণ মানুষই মানুষের জীবনের লক্ষ্য স্থির করে। সেরকমই যদি কোনো স্টার্টআপ বা বিজনেসের জন্য করা যায়, তাহলে তার সহজ মানে হলো, যদি আপনি আপনার প্রোডাক্ট বাজারজাত করে ফেলেন, তাহলে আপনার কাছে লক্ষ্যের প্রয়োজন যে আপনি 1 বছর বা 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান। আপনার কাছে লক্ষ্যের প্রয়োজন হয় যে আপনি একটি নির্দিষ্ট সময়ে কেমন গ্রোথ করতে চান। আপনার কাছে এই পুরো সময়টার জন্য একটা রোডম্যাপের প্রয়োজন। যদি আপনার কাছে কোনো রোডম্যাপ না থাকে, তাহলে দেরি না করে দ্রুতই এটা তৈরি করা উচিত, আর দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। যদি আপনি এটা না করে থাকেন, তাহলে এরকম হতে পারে যে এখন হয়তো বাজারে আপনার চাহিদা আছে, কিন্তু এটা সত্যি যে ভবিষ্যতে আপনি হঠাৎ করেই মার্কেট থেকে হারিয়ে যেতে পারেন। লিন স্টার্টআপের অন্যান্য বিষয়গুলির মতোই ইনোভেশন অ্যাকাউন্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই এই বিষয়টি বোঝাতে এরকমভাবে বলা যেতে পারে যে নিজের অস্তিত্ব আপনার মার্কেটে সবসময় বজায় রাখার জন্য আপনার কাছে ভবিষ্যতের লক্ষ্য হওয়া উচিত। লিন স্টার্টআপের মূল বিষয় হলো নিজের প্রোডাক্ট এবং কাস্টমারের সম্পর্কে যত বেশি জানা যায়।
ইনোভেশন অ্যাকাউন্টিং আপনাকে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। লক্ষ্য নির্ধারণের জন্য ইনোভেশন অ্যাকাউন্টিং 3 প্রকারভাবে কাজ করে। প্রথমত, আপনাকে শুধু আপনার প্রোডাক্ট অ্যাক্টিভিটির ওপরেই নজর রাখতে হয় না, তার সঙ্গে আপনাকে আপনার কাস্টমারের অ্যাক্টিভিটির ওপরও নজর রাখতে হয়। এখানে আপনাকে কাস্টমারের প্রয়োজনগুলিও বুঝতে হবে, আর আপনার প্রোডাক্টটি কাস্টমারের প্রয়োজন অনুযায়ী বানাতেও হবে। এটার জন্য নিজেই নিজেকে 4টে প্রশ্ন করুন। আপনার কাস্টমার আপনার বিষয়ে এক সপ্তাহে কতবার চর্চা করে থাকে? আপনাকে এই বিষয়ে নজর রাখতে হবে যে আপনার প্রোডাক্টের চর্চা প্রতি সপ্তাহে কতজন লোকের মধ্যে হচ্ছে। যদি আপনি আপনার প্রোডাক্ট লঞ্চ করে ফেলেন, তাহলে আপনাকে আপনার কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, আর এটা দেখতে হবে যে এক সপ্তাহে আপনার প্রোডাক্টের জন্য কতগুলি ফিডব্যাক এলো। 3, যখন আপনি আপনার প্রোডাক্ট এমভিপি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে লঞ্চ করছেন, তখন আপনার কাস্টমারের সব প্রয়োজন পূরণ করতে পারে এমন ফিচার্স থাকে। এই পর্যায়ে পৌঁছানোর পরে আপনাকে এই বিষয়ে চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্ট ট্রাই করার কনভার্সন রেট কত। যদি এটা আপনার ধারণার থেকে বেশি হয়, তাহলে আপনাকে অভিনন্দন, আপনি সঠিক দিকে এগোচ্ছেন আর সঠিক প্রোডাক্ট নিয়ে মার্কেটে নেমেছেন। 4, যদি আপনি এই পর্যন্ত সহজেই সব প্রশ্নের উত্তর পান, তাহলে আপনার স্টার্টআপের সর্বশেষ গুরুত্বপূর্ণ সময় এসেছে। আপনার প্রোডাক্ট ট্রাই করার পরে কতজন মানুষ আপনার প্রোডাক্ট এখনই কিনতে চাইছেন, আর কতজন আপনার প্রোডাক্ট আপডেট করা হলে তারপর কিনতে চাইছেন? এই সব প্রশ্নের উত্তর আপনাকে আপনার প্রোডাক্টের উন্নতি করতে সাহায্য করে। এই প্রশ্নের উত্তর আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার কাস্টমারের প্রয়োজন অনুসারে আপনাকে কোন জিনিসটি অ্যাড অন করতে হবে আর কোনটি বাতিল করতে হবে। এটাই হলো ইনোভেশন অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য, যে প্রোডাক্ট ইউজার ফ্রেন্ডলি বানানোর জন্য ভবিষ্যতের লক্ষ্য স্থির করা। ইনোভেশন অ্যাকাউন্টিং এর দ্বিতীয় পর্যায়ে এরিক রাইস বলেছেন যে আপনি এমন একটি বাজারে আপনার প্রোডাক্ট প্রকাশ করছেন যেটা সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি জানেন না মানুষ আপনার প্রোডাক্ট পছন্দ করবে নাকি করবে না। এখন আপনি নিশ্চিত হতে পারেন না যে আপনার প্রোডাক্টের সাথে কি হবে। তাও আপনি যদি মার্কেটে আপনার প্রোডাক্টের আত্মপ্রকাশ করেন, তবে এটা হলো বিশ্বাস। আপনার প্রোডাক্ট বাজারে বিশ্বাস অর্জন করতে পারছে নাকি পারছে না, এই বিষয়টি টেস্ট করার জন্য আপনাকে এই বিষয়টিকে 2টি ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগকে এরিক রাইস ভ্যালিউ মেট্রিক নাম দিয়েছেন, আর এই বিষয়ে উনি বলেছেন যে আপনি যখন প্রোডাক্ট বাজারে আনেন, তারপর আপনাকে এটা দেখতে হবে যে কতজন আপনার প্রোডাক্ট বারবার কিনছেন, কতজন আপনার প্রোডাক্টের ন্যায্য মূল্য দিতে রাজি, কতজন এমন আছে যারা আপনার প্রোডাক্টের প্রিমিয়াম রেঞ্জও কিনতে ইচ্ছা রাখে। অন্যদিকে আপনাকে এটাও দেখতে হবে যে কতজন আপনার প্রোডাক্ট একে অপরকে রেফার করেন, কতজন আপনার প্রোডাক্ট অন্যজনের কাছে পৌঁছে দিচ্ছে। এর দ্বিতীয় ভাগটিকে এরিক রাইস গ্রোথ মেট্রিক নাম দিয়েছেন, যা হলো কিছুটা এরকম। আপনার প্রোডাক্টের গ্রোথ রেট কি তা মেজার করার জন্য এরিক রাইস দ্য লিন স্টার্টআপ বইটিতে কিছু পয়েন্টস বলেছেন। প্রথম পয়েন্ট, এরিক রাইস বলেছেন যে যদি মানুষ একে অপরের সাথে আপনার প্রোডাক্টের কথা বলছেন, শেয়ার করছেন, তাহলে আপনার প্রোডাক্ট গ্রোথের দিকে এগোচ্ছে। দ্বিতীয় পয়েন্টে উনি বলেন, যদি আপনার প্রোডাক্টের নর্মাল ইউজের পরে প্রোডাক্টের কোনো সাইড এফেক্টস হয়ে যায় আর তারপরেও মানুষ আপনার প্রোডাক্ট ভার্বালি রেফার করে, তাহলে আপনাকে অভিনন্দন, আপনার কোম্পানি গ্রোথের দিকে এগোচ্ছে। যদি আপনার ভ্যালু পয়েন্ট ও গ্রোথ পয়েন্ট দুটো দারুণ পারফরমেন্স করছে, তাহলে আপনার প্রোডাক্ট মার্কেটে ফিট করছে, আর আপনার এই প্রোডাক্ট মার্কেটের সবচেয়ে সফল প্রোডাক্ট হতে চলেছে। লিন স্টার্টআপের ইনোভেশন অ্যাকাউন্টিং বিল্ড মেজার লিনের ওপর কাজ করে। যেমন যেমন আপনি এই প্রসেস ফলো করতে থাকেন, তেমন তেমন আপনার কাছে অনেক ডেটা সংগ্রহ হতে থাকে,
আর আপনার প্রোডাক্ট শার্প হতে থাকে, এই ডেটা আপনার ব্যবসার উড়ান হতে পারে আর আপনার ভাবনারও বাইরে পৌঁছে দিতে পারে। ইনোভেশন অ্যাকাউন্টিং এর লাভের কথা বললে বলা যায়, এটা ম্যাট্রিক্সের একটা ফ্রেমওয়ার্ক যাতে থাকা প্রতিটা স্টেপস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 3টি স্টেপসের একটি গ্রুপ, আর এই গ্রুপের প্রথম স্টেপসই আপনাকে এটা বলে দেয় যে আপনার প্রোডাক্ট এবং আপনি আপনার গ্রাহকদের সঙ্গে কতটা এবং কিভাবে জুড়ে আছেন। অন্যদিকে দ্বিতীয় স্টেপসে আপনি জানতে পারেন যে বাজারের হিসাবে আপনার প্রোডাক্টের গঠন কেমন, এবং তৃতীয় স্টেপে আপনি আপনার প্রোডাক্টের বাজারে স্থিতি এবং এর থেকে পাওয়া সম্ভাব্য ইনকামের ব্যাপারে জানতে পারেন, যা আপনাকে এটা বলে দেয় যে এটা মার্কেটের জন্য সঠিক প্রোডাক্ট নাকি নয়। ইনোভেশন অ্যাকাউন্টিং আপনার প্রোডাক্টের কোন বিষয়ে উন্নতি দরকার তা বুঝতে সাহায্য করে। ইনোভেশন অ্যাকাউন্টিং এর থেকে পাওয়া ডেটা থেকে আপনি আপনার প্রোডাক্টকে বাজারের প্রয়োজন অনুযায়ী সাজাতে পারেন আর এটাকে ইউজার ফ্রেন্ডলি বানাতে পারেন। দ্য লিন স্টার্টআপের ইনোভেশন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আপনাকে একটি মজবুত টিম বানানোর প্রেরণা দেয়, যাতে আপনি আপনার কাস্টমারের সমস্ত প্রবলেমকে দ্রুতই সলভ করতে পারেন। এতে আপনি আপনার নেওয়া গোলগুলিকে সময়ের মধ্যেই বা সময়ের আগেই সহজেই পূরণ করতে পারেন, আর এতে আপনার প্রোডাক্টের আপগ্রেডেশনের জন্য মোটিভেশনও পান। এতে আপনার প্রোডাক্টকে উন্নত বানানোর জন্য ডেভেলপমেন্ট এবং রিসার্চের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ পাওয়া যায়, যা দিয়ে আপনি বাজারজাতকরণের পরে পরিস্থিতি বুঝতে পারেন। যদি আপনি কোনো প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং করে থাকেন, তবে এক সমান ম্যাট্রিক্সের প্রয়োগ করতে হবে, যাতে আপনি বাজারে উপলব্ধ অন্য প্রোডাক্ট ও আপনার প্রোডাক্টের তুলনা করতে পারেন, আর আপনি সহজেই এটা ঠিক করতে পারেন যে আপনার প্রোডাক্ট বাজারে আগে থেকে প্রাপ্ত অন্যান্য প্রোডাক্টের থেকে ঠিক কতটা এগিয়ে আছে বা পিছিয়ে। দ্য লিন স্টার্টআপের অন্যান্য পয়েন্টগুলির মতোই ইনোভেশন অ্যাকাউন্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন বাজারে আপনার প্রোডাক্ট নিয়ে যান তখন আপনি জানেন না যে আপনার প্রোডাক্ট বাজারে চলবে নাকি চলবে না। হতে পারে আপনার প্রোডাক্ট বাজারজাত করার পরেই তাকে রিজেক্ট করা হলো, অথবা এটাও হতে পারে আপনার প্রোডাক্ট মানুষের ভীষণ পছন্দের হয়ে উঠল, কিন্তু পুরোটাই অনিশ্চিত। কোনো নতুন স্টার্টআপের জন্য প্রথমবার বাজারে পা রাখা হলো বিপদের থেকে কম কিছু নয়, কিন্তু লিন স্টার্টআপ আপনাকে এই রকম পরিস্থিতিতে বাজারে আপনার প্রোডাক্টটিকে কিভাবে স্থাপন করা যায় এর রাস্তা দেখায়। ইনোভেশন অ্যাকাউন্টিং ব্যবহার করে ড্রপবক্স তাদের ব্যবসা খুব সহজেই প্রতিষ্ঠিত করে। টাকা পয়সা কিভাবে আর্ন করা যায় এটার আইডিয়া প্রতিটা মানুষের মাথায় আছে, শুধু তার ব্যবহার কিভাবে করা যায় এটাই শেখার দেরি হয়ে যায়। ড্রপবক্সের ফাউন্ডার ড্রু হিউস্টনের ভুলে যাওয়ার স্বভাবই ড্রপবক্সের জন্ম দেয়। কলেজে থাকার সময় ড্রু হিউস্টন তার ফ্লেক্স ড্রাইভ প্রতিদিন বাড়িতেই ফেলে আসতেন, আর এই কারণেই তাকে প্রতিদিন ডেটা পাওয়ার জন্য খুবই সমস্যায় পড়তে হতো। একদিন উনি ভাবলেন যে ফ্লেক্স ডিস্ক ছাড়াই কিভাবে তিনি দুনিয়া ঘুরে বেড়াতে পারেন। এই আইডিয়াই তাকে ক্লাউড স্টোরেজের বিকাশের আইডিয়া দেয়। এটার সাহায্যেই ড্রু হিউস্টন প্রতিনিয়ত ড্রপবক্সের আপগ্রেডেশন করতে থাকে, আর যখন এটা পুরোপুরিভাবে ইউজার ফ্রেন্ডলি হয়ে ওঠে তখন ড্রু হিউস্টন ফ্রিতে ড্রপবক্সে রাখা ডকুমেন্টসের সুবিধা লিমিটেড করে দেয়। যদি কারো লিমিটের বেশি স্টোরেজ প্রয়োজন হয় তাহলে তাকে ড্রপবক্সকে একটা ফিস দিতে হয়। আজ ড্রপবক্স আমাদের সব থেকে প্রয়োজনীয় ও আবশ্যিক জিনিস হয়ে উঠেছে, আর ড্রু হিউস্টনের জন্য ইনকামের সবচেয়ে বড় রাস্তা। আসলে যদি নতুন কিছু করার এবং অর্থ উপার্জনের ইচ্ছে থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারে না। ইনোভেশন অ্যাকাউন্টিং কি সত্যি কাজ করে? ইনোভেশন অ্যাকাউন্টিং ব্যবহার করে কোনো কোম্পানি ওয়ার্ল্ড লেভেলে বদলাতে পারে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে পারেন। একটি স্টার্টআপে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করতে আমাদের আগে শনাক্ত করতে হবে যে কোন অনুমানগুলি পরীক্ষা করতে হবে। আমি একটি স্টার্টআপের পরিকল্পনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপাদানকে বলি, যে অংশগুলির ওপর সবকিছু নির্ভর করে। বিশ্বাসের অনুমান,
দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুমান হলো মান অনুমান এবং বৃদ্ধি অনুমান। এগুলি টিউনিং ভ্যারিয়েবলের জন্ম দেয়, যা একটি স্টার্টআপের বৃদ্ধির ইঞ্জিন নিয়ন্ত্রণ করে। এমভিপি হলো পণ্যের সেই সংস্করণ যা ন্যূনতম পরিমাণ প্রচেষ্টা এবং সর্বনিম্ন বিকাশের সময়ের সঙ্গে বিল্ড মেজার লার্ন লুপের সম্পূর্ণ টার্ন সক্ষম করে। ন্যূনতম কার্যকর পণ্যটিতে অনেক বৈশিষ্ট্যের অভাব রয়েছে, যা পরবর্তীতে প্রয়োজনীয় প্রমাণিত হতে পারে। যাই হোক, কিছু উপায়ে একটি এমভিপি তৈরির জন্য অতিরিক্ত কাজের প্রয়োজন। আমাদের অবশ্যই এর প্রভাব পরিমাপ করতে সক্ষম হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাইভট আছে। বিল্ড মেজার লার্ন লুপটি সম্পূর্ণ করার পরে আমরা যে কোনো উদ্যোক্তার মুখোমুখি সবচেয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হব। এই মূল কৌশলটি পাইভট করা বা অধ্যাবসায় করার ব্যাপারে। 2004 সালে 3 জন কলেজ সোফোমোর তাদের নতুন কলেজ সামাজিক নেটওয়ার্ক নিয়ে সিলিকন ভ্যালিতে এসেছিলেন। এটি কয়েকটি কলেজ ক্যাম্পাসে লাইভ ছিল। এটি বাজার নেতৃস্থানীয় সামাজিক নেটওয়ার্ক, এমনকি প্রথম কলেজ সামাজিক নেটওয়ার্ক ছিল না। অন্যান্য কোম্পানিগুলি শীঘ্রই এবং আরও বৈশিষ্ট্য সহ লঞ্চ করেছিল। 1,50,000 নিবন্ধিত ব্যবহারকারীদের সাথে এটি খুব কম আয় করেছিল। তবুও সেই গ্রীষ্মে তারা তাদের প্রথম $500,000 উদ্যোগের মূলধন সংগ্রহ করেছিল। 1 বছরেরও কম সময় পরে তারা অতিরিক্ত $12.7 মিলিয়ন সংগ্রহ করেছে। অবশ্যই এতক্ষণে আপনি অনুমান করেছেন যে এই 3টি কলেজ সোফোমোর ছিলেন মার্ক জুকারবার্গ, ডাস্টিন মস্কোভিটস এবং ফেসবুকের ক্রিস হিউজ। তাদের গল্প এখন বিশ্ববিখ্যাত। এটি সম্পর্কে অনেক কিছু উল্লেখযোগ্য, কিন্তু আমি শুধুমাত্র একটিতে ফোকাস করতে চাই। ফেসবুক কিভাবে এত অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছিল যখন এর প্রকৃত ব্যবহার এত কম ছিল? সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে যেটি বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তা হলো ফেসবুকের প্রথম দিকের বৃদ্ধি সম্পর্কে দুটি তথ্য। প্রথমটি ছিল ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীদের অর্ধেকেরও বেশি প্রতি একদিনে সাইটে ফিরে আসেন। 2, এটি একটি উদাহরণ যে কিভাবে একটি কোম্পানি তার মূল্য অনুমানকে যাচাই করতে পারে যে গ্রাহকরা পণ্যটিকে মূল্যবান বলে মনে করেন। 4 ফেব্রুয়ারি 2004-এ ফেসবুক চালু হয়েছিল এবং সেই মাসের শেষের দিকে হার্ভার্ডের প্রায় 3/4 স্নাতক এটি ব্যবহার করছিল। বিপণন বা বিজ্ঞাপনের জন্য $1 খরচ হয়নি। অন্য কথায়, ফেসবুকও তার বৃদ্ধির অনুমানকে বৈধতা দিয়েছে। অনেক উদ্যোক্তা পরবর্তী ফেসবুক তৈরি করার চেষ্টা করেছেন, তবুও যখন তারা ফেসবুক এবং অন্যান্য বিখ্যাত স্টার্টআপ সাফল্যের গল্পের পাঠগুলি প্রয়োগ করার চেষ্টা করেন, তারা দ্রুত বিভ্রান্ত হন। প্রতিটি ব্যবসায়িক পরিকল্পনা অনুমানের একটি সেট দিয়ে শুরু হয়। এটি একটি কৌশল তৈরি করে যা সেই অনুমানগুলিকে প্রদত্ত হিসাবে নেয় এবং কিভাবে কোম্পানির দৃষ্টিভঙ্গি অর্জন করা হয় তা দেখানোর জন্য এগিয়ে যায়। একজন উদ্যোক্তার জন্য প্রথম চ্যালেঞ্জ হলো এমন একটি সংস্থা তৈরি করা যা এই অনুমানগুলিকে পদ্ধতিগতভাবে পরীক্ষা করতে পারে। দ্বিতীয় চ্যালেঞ্জ, সমস্ত উদ্যোক্তা পরিস্থিতির মতো কোম্পানির সামগ্রিক দৃষ্টিভঙ্গি না হারিয়ে সেই কঠোর পরীক্ষা করা। এই সংশোধিত বিবৃতিতে লক্ষ্য করার মতো বেশ কিছু বিষয় রয়েছে। অ্যানালগস অ্যান্ড অ্যান্টিলগস, সঠিক সময়ে সঠিক জায়গার বাইরে, ভ্যালু অ্যান্ড গ্রোথ, মূল্যের মতো উদ্যোক্তাদের একটি স্টার্টআপের বৃদ্ধির পিছনের কারণগুলি বোঝা অপরিহার্য। অনেক মূল্য ধ্বংসকারী প্রবৃদ্ধি রয়েছে যা এড়ানো উচিত। গ্রাহকদের সরাসরি বোঝার উপর ভিত্তি করে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব হল টয়োটা প্রোডাকশন সিস্টেমের অন্তর্নিহিত মূল নীতিগুলির মধ্যে একটি। টয়োটা একটি জাপানি শব্দ গেঞ্জি গেম্বুতোসু থেকে এসেছে, যা লিন ম্যানুফ্যাকচারিং ভোকাবুলারির অন্যতম গুরুত্বপূর্ণ বাক্যাংশ। 2004 সালের টয়োটা সিয়েনা মিনিভানের উন্নয়নের দিকে নজর দিন। টয়োটাতে একটি নতুন মডেলের ডিজাইন এবং বিকাশের জন্য দায়ী ম্যানেজারকে প্রধান ইঞ্জিনিয়ার বলা হয়। একজন ক্রস ফাংশনাল লিডার যিনি ধারণা থেকে উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়াটির তত্ত্বাবধান করেন। ভোক্তাদের কাছে বিক্রি করাকে এন্টারপ্রাইজের কাছে বিক্রি করার চেয়ে সহজ বলে মনে করা সাধারণ।
কারণ গ্রাহকদের একাধিক বিভাগের জটিলতা এবং ক্রয় প্রক্রিয়ায় বিভিন্ন ভূমিকা পালনকারী বিভিন্ন ব্যক্তিদের অভাব রয়েছে। ইয়োকোয়া আবিষ্কার করেছেন যে বাবা মা এবং দাদা দাদি তারা ম্যানিভ্যানের মালিক হতে পারেন, কিন্তু এটা শাসন করে বাচ্চারাই। বাচ্চারা গাড়ির পেছনের 2/3 দখল করে। এই অনুমানগুলি শনাক্ত করা গাড়ির বিকাশকে গাইড করতে সহায়তা করেছে। ফলাফলগুলি চিত্তাকর্ষক ছিল, যা নাটকীয়ভাবে সিএনআর বাজারের শেয়ারকে বাড়িয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, গ্রুপন সর্বকালের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলির মধ্যে একটি। এর নাম গ্রুপ কুপন থেকে এসেছে, একটি বুদ্ধিমান ধারণা যা সামাজিক বাণিজ্য অনুকরণকারীদের একটি সম্পূর্ণ শিল্পের জন্ম দিয়েছে। তবে এটি সফলভাবে শুরু হয়নি। হাতে বানানো পিডিএফ, একটি পিৎজা কুপন এবং একটি সাধারণ ব্লগ গ্রুপনকে রেকর্ড ব্রেকিং সাফল্যে লঞ্চ করার জন্য যথেষ্ট ছিল। এটি বিশ্বব্যাপী 375টিরও বেশি শহরে কাস্টমারদের জন্য বিশেষ ডিল অফার করে স্থানীয় ব্যবসার নতুন গ্রাহকদের খুঁজে পাওয়ার পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে। একটি ন্যূনতম কার্যকর পণ্য এমভিপি উদ্যোক্তাদের যত তাড়াতাড়ি সম্ভব শেখার প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে।